যেখানেই বায়োলজি নিয়ে ভয় তোমাদের সেখানেই সামিউল ভাই হাজির তোমাদের বায়োলজির ভয় দূর করার জন্য। আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল, যাদের বায়োলজি নিয়ে অনেক বেশি ভয় কাজ করে, বায়োলজি নিয়ে যাদের অনেক ভীতি। সো আজকের ভিডিওটাতে ইনশাল্লাহ তোমরা সব উত্তর এক ভিডিওতে পেয়ে যাবা। সো শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, ভিডিও থেকে আসলে কিছু শিক্ষা থাকবে। তো দেখো, বায়োলজি আমরা যারা মনে রাখতে পারি না তাদের সর্বপ্রথম একটা কমন প্রবলেম কি জানো? তোমরা বায়োলজির দুর্বল এমন না, বিষয়টা হচ্ছে বায়োলজির সাবজেক্টটাকে তোমরা মনে প্রাণে ঘৃণা করো, মনে প্রাণে ভয় পাও। এই হলো মূল ঘটনা। যাদের এই বায়োলজি সাবজেক্টটাকে তারা ধরেই নিছো যে এই সাবজেক্টটা হচ্ছে মুখস্থের, এখানে মানে কোনো কিছু বুঝার নাই, বুঝলেও সেটা আলটিমেটলি মুখস্থই করতে হবে, এই সাবজেক্টটা আমি দুর্বল, এই সাবজেক্টটা আমি জীবনে ভালো হতে পারবো না, এই সাবকনসিয়াস মাইন্ডে যতদিন পর্যন্ত তুমি এই জিনিসটা দূর করতে পারবে না, এই বায়োলজি সাবজেক্টটার প্রতি যেদিন ঘৃণা দূর করতে পারবে না, ততদিন পর্যন্ত তুমি বায়োলজি মনে থাকবে না। কারণ যাকে দেখতে পারি না তার চলন বাঁকা, তা সেই সাবজেক্টটা আমার মনে থাকবে না, পড়তেও ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। তো সর্বপ্রথম তোমাকে এই জিনিসটা ভাবতে হবে, অন্যান্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর মতোই লজিক্যাল সায়েন্স হচ্ছে বায়োলজি, এটা তোমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, এখানে অবশ্যই একটা কথা আছে যে অবশ্যই বায়োলজিতে টার্মিনোলজি সবচেয়ে বেশি, অর্থাৎ বেশি বেশি এমন শব্দ আসবে যেগুলো তোমাকে একটু ক্র্যামিং করা লাগবে বা কিছুটা পরিমাণ মুখস্থ করা লাগবে, মুখে মুখে আউড়ে আউড়ে হইলেও এগুলো একটু মুখস্থ করা লাগবে, এইটা আমি মানি। কিন্তু একবার যদি মাথার মধ্যে ঢুকে যায় এগুলো সহজে বের হবে না, এবং কিভাবে ঢুকাইতে হবে মাথার মধ্যে এগুলোর টেকনিক নিয়ে আজকে এগুলোর কথা। তো হ্যাঁ, শুরুতে একটা কথা বলবো যে এই সাবজেক্টের প্রতি ঘৃণা কমাইতে হবে। এখন ঘৃণা কমানোর উপায় হচ্ছে দুইটা। একটা হচ্ছে সুন্দর মতো ভাইয়ার কোর্সে ভর্তি হয়ে যাও, ভাইয়ার সুন্দর মতো তোমাদেরকে একদম একটা বায়োলজির একটা চ্যাপ্টার কীভাবে সুন্দর করে পড়াইতে হয়, কীভাবে সুন্দর করে মনে রাখতে হয়, সব টেকনিক সহকারে আমি ভাইয়া পড়াই দেবো, এটা একটা হইতে পারে। দ্বিতীয়ত যেটা হইতে পারে যে আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে শিখাই দেবো যে একটা চ্যাপ্টার তোমরা কোন টেকনিক অবলম্বন করে পড়লে মোটামুটি তোমরা চ্যাপ্টারের উপর ভালো দক্ষতা অর্জন করতে পারবা। ঠিক আছে? সো যেহেতু ভাইয়ার কোর্সের কথা এসে গেল, ভাইয়া কিন্তু বায়োলজির কমপ্লিট বায়োলজি পড়াচ্ছি, বায়োলজি ফার্স্ট পেপার এবং বায়োলজি সেকেন্ড পেপার। ঠিক আছে? একটা মাত্র কোর্সের মাধ্যমে, যে কোর্সের প্রাইসটা 1500 টাকা ছিল, বাট ইনশাল্লাহ 5 অক্টোবর পর্যন্ত তোমাদের কোর্সের প্রাইস আমি কমাই দিছি একটা কুপন দিয়ে, ABB30 কুপন। এই কুপনটা অ্যাক্টিভেট থাকবে হচ্ছে 5 অক্টোবর পর্যন্ত। এর মধ্যে তোমরা যদি মানে ভর্তি হয়ে যাও 1050 টাকায় তোমরা হচ্ছে মাত্র কোর্সটা কিনতে পারবা। তো সীমিত সময়ের জন্য থাকবে, যদি আমি এটা এক্সটেন্ড করি সেটা পরবর্তী বিষয়, বাট নর্মালি আমি 5 অক্টোবর পর্যন্ত এই কুপনটা হচ্ছে রাখবো, অ্যাক্টিভ রাখবো। তো এইটা হলো ঘটনা। তো তোমরা আমার কথায় বিশ্বাস করে ভর্তি হওয়ার দরকার নাই, ডেসক্রিপশানে থাকা কোর্সের রিভিউ দেখে, ডেমো ক্লাস দেখে তোমার যদি মনে হয় যে অবশ্যই ভাইয়ার কোর্সে ভর্তি হবো, তাহলে তোমরা ভর্তি হয়েও। ঠিক আছে? সো আসি, দেখো, ফার্স্ট অফ অল যে তোমার চিত্র বুঝে পড়তে হবে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা কথা আছে ভাইয়া, সব চিত্র না। তোমার সৃজনশীলের জন্য, সিকিউর জন্য হাতে গোনা 5 থেকে 6টা চিত্র হয়তো প্রতি চ্যাপ্টার ভিত্তিক ইম্পর্টেন্ট। ওই 6টা চিত্র তুমি খুব ভালো করে আগে শিখো, প্রতিটা চিত্রের লেভেলিং সহ শিখো। বিশ্বাস করো, একটা ছবির লেভেলিং সহ শেখার পরে ওই জিনিসের গঠনটা 50% পড়া হয়ে যায়। বাকি 50% তুমি যদি জাস্ট একটু রিডিং দাও, বইয়ে কী তথ্যগুলো লেখা আছে তোমার কাছে সহজ হয়ে যাবে। যেমন আমরা যদি বলি সেটা হচ্ছে নিউক্লিয়াস, একদম সহজ একটা জিনিস নিয়ে উদাহরণ টানি। ধরো এখানে তো আমি পেজ অ্যাড করতে পারতেছি না, পেজ অ্যাড করে কেমনে এখানে? আচ্ছা আচ্ছা ওকে, ধরো নিউক্লিয়াস। এখন আমাকে কেউ বললো যে নিউক্লিয়াসের গঠন লেখো। ভাই সুন্দর মতো আমি একটা নিউক্লিয়াস আঁকার চেষ্টা করবো, এনভেলাপগুলো দিলাম, হ্যাঁ আমি বাজে করে আঁকতেছি আমি জানি, তাড়াতাড়ি করে গাইডলাইন দেওয়ার জন্য আঁকতেছি। তো এখানে নিউক্লিওলাস দিলাম, ঠিক আছে, ক্রোমাটিন জালিকাগুলো দিলাম, তারপর ভিতরে নিউক্লিওপ্লাজম আছে, তরল পদার্থ। তো এখন তুমি লেবেলিংগুলো করো, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার পর্দা, তারপর এখানে হচ্ছে নিউক্লিওপ্লাজম আছে, তারপর এখানে হচ্ছে ক্রোমাটিন জালিকা আছে, এটা হচ্ছে নিউক্লিওলাস, আবার এটা হচ্ছে নিউক্লিয়ার ছিদ্র। অর্থাৎ দেখো, মার্কিং করার পরে কি তুমি বলতে পারতেছো কয়টা পার্ট আছে না আছে। অর্থাৎ একটা চিত্র খুব ভালো করে আঁকার পরে, বুঝার পরে কিন্তু অনেকটাই ধারণা হয়ে যায়। ইভেন
আরও কঠিন কঠিন জিনিস, যেমন ধরো আমরা ভাইরাসের লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, তারপর হচ্ছে তোমার রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, অনেক কিছুই তুমি যখন চিত্র আঁকবো অনেক কিছু সহজ হয়ে যায়। যেমন আমি সেদিনই পড়াচ্ছিলাম লাইটিক চক্র, আমি বলছিলাম কি পোলা পাই তোমরা জাস্ট 4টা হেডলাইন মুখস্থ, 5টা হেডলাইন মুখস্থ রাখবা, বাকি সব আল্লাহর নামে চিত্র দেখে দেখে জাস্ট বর্ণনা করবা। চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ একটা ব্যাকটেরিয়াকে একটা ভাইরাস অ্যাটাক করতেছে, করতে দাও, রিসেপ্টর সাইডের মধ্যে অ্যাটাচমেন্ট হইলো, অ্যাটাক করলো, তারপরে তুমি দেখো নিজেই দেখতেছো ছবিতে যে ডিএনএটা ভিতরে ঢুকাই দিছে, তাহলে তুমি যেটা দেখতেছো সেটাই বর্ণনা করো। তুমি হেডলাইন দাও ডিএনএ পেনিট্রেশন, ডিএনএটা ভিতরে ঢুকাই দিল, তারপরে পয়েন্ট তুমি দাও রেপ্লিকেশন, তারপরে কী করছে রেপ্লিকেশন করতেছে, তারপর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করতেছে, প্রোটিন থেকে সেই জিনিসগুলো অ্যাসেম্বল হইতেছে, তারপর হচ্ছে ভাইরাসটা মুক্তি অর্জন করতেছে, বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি তো এখন খুব ফাস্ট করে পড়াচ্ছি, হয়তো তোমরা না পড়লে হয়তো বুঝবা না জিনিসটা। সো জাস্ট জিনিসটা এটাই বলতেছি যে 5টা ছবি আছে, 5টা ছবির দিকে তাকাও, তারা কি বলতে যাচ্ছে সেটা কমিউনিকেট করো। সেই জিনিসটা তুমি যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু তোমার আর সেই জিনিসটা বই থেকে ঠাটা যেভাবে লিখছে সেইভাবে মুখস্থের মতো না বুঝে লিখতে হবে না। সৃজনশীলে তোমার মুখস্থ লিখতে হবে না, এবং এমসিকিউ তো অনেক কিছু তুমি পারবা। কারণ একটা জিনিস হচ্ছে কি বায়োলজিতে আন্ডারস্ট্যান্ডের পার্টগুলো অবশ্যই মুখস্থের পার্টগুলো মুখস্থ আছে, কিছু কিছু জিনিস মুখস্থ। যেমন আমি যদি বলি যে লার্ভা দশা মুখস্থের না, এটা তো ফাইজলামি হবে। আমি যদি বলি যে লার্ভা দশা মুখস্থ করতে হবে না, এটা তো একটা ফাইজলামি হবে, তাই না? যেমন এটা লার্ভা দশা হচ্ছে প্যারেনকাইমুলা, এটা হচ্ছে তোমার পরিফেরা পর্বের লার্ভা দশার নাম, এই ওয়ার্ডটা তো মুখস্থ করতে হবে। এটা আমি যদি বলি যে মুখস্থ করতে হবে না, তাইলে তো ফাইজলামি। বাট এখানেও কথা আছে, তোমার যেখানেই সমস্যা সেখানেই ভাইয়ের সমাধান দেবো। দেখো ডাহা মুখস্থের জিনিসগুলোকে ছন্দ দিয়ে পড়া বা একটা টেকনিক সহকারে পড়া, যেমন এই যে লার্ভা দশার কথা ভাইয়া বললাম, তাহলে এই যে দেখো আমি তো সুন্দর করে পড়াই আমার স্টুডেন্টকে, গত কিছুদিন আগে পড়ায় আসতাম যে বলবা তুমি পরি আপুর কথা চিন্তা করবা, পরি মানে হচ্ছে পরিফেরা, আপু মানে হচ্ছে অ্যামফিব্লাস্টুলা, পি দিয়ে হচ্ছে প্যারেনকাইমুলা, তাইলে হচ্ছে এই দুটো লার্ভা দশা শেষ। তারপরে বলছিলাম নিজারিয়া হচ্ছে পাই, প্লানুলা এবং ইফাইরা শেষ। অর্থাৎ এইভাবে করে হচ্ছে সে খুব ইজি করে দেওয়া তার দরকার, টেকনিক ছন্দ যেটা দিয়ে হোক, যেটা ডাহা মুখস্থের সেটাকে কিছু পরিমাণ হলেও সহজ করে দাও, তাহলে দেখবো সহজে মনে থাকতেছে জিনিসগুলা। বুঝা গেল? তাহলে এটা করে তোমার এমসিকিউতে আসা কঠিন জিনিসপত্রগুলো তুমি সহজে পারতেছো। তাহলে সুতরাং প্রথমে হচ্ছে বায়োলজির ফার্স্ট অ্যাপ্রোচ হবে চিত্র দিয়ে জিনিসটাকে বুঝা, যেগুলো বুঝার পার্ট। বুঝলে তুমি এরকম সৃজনশীল পাতার পর পাতা বুঝার পর বুঝে লিখতে পারবা, এবং অনেক এমসিকিউ কভার হয়ে যাবে। এরপরে যেই পার্টগুলো আছে ডাহা মুখস্থের, আমি পারতেছি না, সেগুলো ছন্দ দিয়ে পড়ো। আবার কিছু পার্ট আছে ডাহা মুখস্থের মনে হলো সেটা ডাহা মুখস্থের না, কিওয়ার্ড ভিত্তিক পড়া দিয়ে আমার হয়ে যাচ্ছে। কিওয়ার্ড ভিত্তিক পড়া বলতে কি, যেমন সেদিনই ক্লাসে পড়ালাম পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলা। আচ্ছা আমি একটু মুছে দিই। সেদিনই পড়ালাম পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলা। হ্যাঁ, ধরো কি বলবো, আমি বলছি পরি আপু অনেক স্পঞ্জ সমুদ্রে, তাহলে এখান থেকে আমরা কিওয়ার্ড বের করে ফেললে কিন্তু এক একটা বৈশিষ্ট্য নিয়ে অনেক লেখা যাবে। পরি আপু থেকে লেখা যাবে কি, পরিফেরা পর্বে 2টা লার্ভা দশার কথা, 2টা পয়েন্ট লিখে ফেলো, লার্ভা দশা এইটা এবং এটা, মানে একটা পয়েন্টের মধ্যে লেখো লার্ভা দশা শেষ। তারপর এখানে হচ্ছে কি অস্টিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত, তারপর হচ্ছে বিশেষ নালী তন্ত্র থাকে, তারপর হচ্ছে কোয়ানোসাইট নামক স্পেশাল কোষ থাকে। অর্থাৎ প্রতিটা ওয়ার্ড দিয়ে প্রতিটা কিওয়ার্ড মনে করতেছি, এটাতে কোয়ানোসাইটের কথা মনে করলাম, এটাতে নালীতন্ত্রের কথা মনে করলাম, এটাতে অস্টিয়া নামক ছিদ্রের কথা মনে করলাম। অর্থাৎ কিওয়ার্ড ভিত্তিক পড়া, তুমি কিওয়ার্ডটা মনে রাখতে হবে অস্টিয়া, এরপর তো তোমার মনেই পড়বে যে অস্টিয়া কী ছিল, এখানে ছিদ্র ছিল, তাহলে এবার এটাকে বর্ণনা করে লেখো। অর্থাৎ কিওয়ার্ডটা মাথায় রাখো, কিওয়ার্ডটা মাথায় রেখে এবার বর্ণনা করে লেখো, তাহলে জিনিসটা কিন্তু সহজ হয়ে যায় ভাইয়া। এই জিনিসটা, এই অ্যাপ্রোচটাই তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি, এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে। আমি আমার কোর্সের স্টুডেন্টদের জন্য তা প্রতি মুহূর্তে করে যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা আমার কোর্সে ভর্তি হও বা না হও, তুমি যেখানেই পড়ো না কেন, তুমি নিজেই পড়ো না কেন, তুমি এই টেকনিকগুলো বানাই হলো কিওয়ার্ড ভিত্তিক পড়ার ট্রাই করো, তাতে করে তোমার সব দেখবা যে অনেক দিন জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, স্পঞ্জ দিয়ে হচ্ছে পরিফেরা পর্বের সদস্যের সাধারণ নাম হচ্ছে স্পঞ্জ, তারপর স্পঞ্জসিল, স্পঞ্জিন নামক কাটার কথা। আর সমুদ্র দিয়ে হচ্ছে এদের অধিকাংশ প্রাণী হচ্ছে সামুদ্রিক। শেষ, সব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু একবারে বলা হয়ে যায়। আচ্ছা, তাহলে কিওয়ার্ড ভিত্তিক পড়া পড়তে হবে। আবার কিওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যদি বলে যেমন কোয়ানোসাইটের কথা বললাম, হ্যাঁ, এই সাইট শব্দটার দিকে তাকাইলে বোঝা যায় সাইট মানে হচ্ছে সেল, তাহলে এটা একটা কোষের কথা বলতেছে।
তাহলে এই কিওয়ার্ড ভাঙলেও কিন্তু আমরা অনেকগুলো ধরনের আইডিয়া পেয়ে যাই, তাতে আমরা পড়াটা অনেক সহজ হয়ে যায়। তারপরে যেমন আমি যদি বলি যে ধরো কি বলতে পারি, ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, অর্থাৎ সবগুলো শেষে কিন্তু ওজ আছে। তাহলে ওজ আলা শব্দগুলো কি হয়, কোনো একটা মনোস্যাকারাইড বা চিনির নাম হয়। তাহলে এটা আমার মাথায় রাখা সহজ হয়ে গেল। তাহলে দেখো যে নিচের কোনটি মনোস্যাকারাইড, আমি দাগাই দিলাম এগুলোর থেকে একটা মিলে গেল। জাস্ট আমি একটু কিওয়ার্ডটা অ্যানালাইসিস করছি যে এখানে সবগুলোর নামে শেষে ওজ থাকে। তারপরে যদি বলে যে নিচের কোনটি এনজাইম, হ্যাঁ, ল্যাকটেজ, মল্টেজ, খেয়াল করো এনজাইমের নামের শেষে থাকে এইজ, তাহলে এইজ দেখলে দাগাই দিব সেটা হবে একটা এনজাইম হবে। তাহলে বলো তো ল্যাকটোজ আর ল্যাকটেজের মধ্যে কোনটা এনজাইমের নাম? অবশ্যই ল্যাকটেজ হচ্ছে এনজাইমের নাম, কারণ নামের শেষে এইজ থাকলে সে হচ্ছে এনজাইম, আর নামের শেষে ওজ থাকলে সে হচ্ছে একটা সুগার। বুঝা গেছে? নিচে ওজ থাকলে সে একটা সুগার, মনোস্যাকারাইড না হোক কিন্তু একটা সুগার হবে। বুঝতে পারছো? সো এইভাবে একটু টেকনিক অ্যাপ্লাই করে করে পড়াশোনা করলে কিন্তু পড়াশোনাটা একটু হইলেও সহজ হবে। ঠিক আছে, আমার কথা, মূল কথা হচ্ছে এখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ইনশাল্লাহ আমরা শেষের দিকে চলে আসতেছি। সৃজনশীল এবং নৈর্ভিত্তিক জন্য আলাদা প্রিপারেশন করতে হবে। সো এটি যেটা আমি আমার কোর্সেও করাই। বিভিন্ন অফলাইন বায়োলজি ব্যাচে আমি আমার কুমিল্লায় পড়াশোনা করছি, সেখানেও দেখছি যেটা হয় শুধুমাত্র সৃজনশীলের প্রিপারেশনটা করায়, এমসিকিউটা গোল্লায় যাক। এমসিকিউ কেমনে মনে রাখবে, ধরো আসছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ, কেমনে সেইটা মনে রাখবে, বা আসছে পরিফেরা পর্বের লার্ভা দশার নাম, এটা সে কীভাবে মনে রাখবে, এগুলো কোনো টেকনিক পড়ায় না যেগুলো এমসিকিউতে আসে। খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এবং পোলাপাইন এগুলো ঠাটা মুখস্থ করতে পারেও না, অনেকে পড়েও না। শুধুমাত্র সৃজনশীল প্রিপারেশনটা ভালো মতো হয়, সৃজনশীল পারে, এমসিকিউ হচ্ছে ওই বন্ধু 5-এর 5 কত, বন্ধু 10 নম্বরটা কী হবে, এইভাবে করে করে দিন চলতেছে। আইরনি। এখন মাথায় রাখতে হবে সৃজনশীল এবং এমসিকিউ প্রিপারেশনটা হচ্ছে আলাদা এবং আলাদাভাবে নিতে হবে। সৃজনশীলের প্রিপারেশনটা তোমাকে টেস্ট পেপার দেখে চুজ করে ফেলতে হবে 5টা বা 6টা টপিক, যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এই প্যারাগুলো পড়লে, এই চিত্রগুলো শিখলে, আমার এই চ্যাপ্টার থেকে 5টা সৃজনশীল, 5টা টপিক পড়লে, 5টা চিত্র শিখলে এই অধ্যায়ের পুল সিরাত কাভার হয়ে যাবে, অর্থাৎ সৃজনশীল কাভার। কিন্তু এমসিকিউ তো কাভার হবে না, এমসিকিউ তো প্রতিটা লাইন পড়া লাগে না, এমসিকিউ তো ইম্পর্ট্যান্ট লাইন খুঁজে বের করতে হবে। আমার কোর্সে আমি এমসিকিউ তো পড়াই দেই নিজ দায়িত্বে, সব তো পড়ানো যায় না। ক্লাসের মধ্যেই 80% প্লাস এমসিকিউ পড়াই দিলে 20% কী করি জানো, 20% হচ্ছে সুন্দর মতো একটা দাগানো বই দিয়ে দিই ওদেরকে, একদম নিজে দাগায় দাগানো বই দিই, যেখানে আমি এরিয়া মার্কিং বলো, কোয়েশ্চেন অ্যানালাইসিস বলো, সব কিছুর ভিত্তিতে অ্যাডমিশন থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত যত ধরনের ইম্পর্ট্যান্ট লাইন থেকে প্রশ্ন হইতে পারে সেগুলো দাগাই দিই। ঠিক আছে, এবং সেগুলো টেকনিক সহকারে দাগাই দিই, কোনটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, কোনটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, সুন্দর করে দাগাই দিই জিনিসটা। সো তারা এই রিসোর্স হিসেবে এইটাও কিন্তু তারা এক্সট্রা পায় আমার থেকে। সো এই জন্য যখন সে নিজে বইটা পড়তে চায়, তার বই পড়াটা অনেক ইজি হয়ে যায়, কারণ কমপ্লিটলি সাদা ব্ল্যাঙ্ক বই নিজের মতো করে দাগানো আর একটা দাগানো বই পাওয়া, আমি এক্সপিরিয়েন্সড হ্যান্ডে দাগাই দিচ্ছি, সেটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তারপরে পড়া কমানো জানতে হবে, এই পড়া কমানো পার্টটাই আমার দাগানো বই হয়। দেখো একটা বইয়ে 100% তথ্যের মধ্যে আমি অনলি দেখা যায় কি ঘুরে ফিরে তোমার হাইয়েস্ট 60% বা 50 থেকে 60% প্রশ্ন, 60% লাইনে হয়তো দাগাই। আবার কোনো কোনো অধ্যায়ের ক্ষেত্রে এটা 40%ও হয়, অনেক কম লাইন দাগায় দেয়। অর্থাৎ তোমার হচ্ছে এই দেখা যাচ্ছে কি 60% কোশ্চেন, এই 60% লাইন থেকে দেখা যাচ্ছে কি প্রায় 95% কোশ্চেনই হইতেছে। এই 60% অংশ থেকে 95% কোশ্চেন হইতেছে, তাহলে আমি কেন ওকে 60% দাগাই দিব না? ও 100% পড়তে গেলে ও এমনও তো 5% ওই মাথা থেকে ঝরে পড়বে, সে না 100% পড়লেও 100% অ্যান্সার করতে পারবে না। তুমি পড়ো, আমি তোমাকে তো মানা করি নাই, কিন্তু এই 60%টা খুব ভালো করে ঠাটা মুখস্থ করো, বাকি 40% একটু কম মোটামুটি দেখে যাও, রিডিং বেড়ে যাও, তাহলেই তো তুমি এফিসিয়েন্সি ভালবে, তুমি ভালো মতো অ্যান্সার করতে পারবা। সো পড়াটা কমানো শিখতে হবে। আমার জন্য পরীক্ষার জন্য সব ইম্পর্টেন্ট না, ইভেন পড়া কমানো একটাই বিষয়। আমি যদি সবগুলো জিনিস সৃজনশীলের মতো করে মুখস্থ করি, তাহলে তো আমার সারা দিন লাগবে একটা চ্যাপ্টার পড়তে। আমি তো টপিক মুখস্থ করবো একটা চ্যাপ্টার থেকে 5টা বা 6টা, যেগুলো সৃজনশীলের জন্য একদম ঠাটা মুখস্থ করবো, বা হচ্ছে খুব সুন্দর করে প্যারা গুছায় রাখবো মাথার মধ্যে, এটার পর এটা লিখবো, এটার পর এটা লিখবো, এই হেডিং দিব, এই নীল কালি দিয়ে এটা করবো, এটা করবো, সব প্ল্যান থাকবে। তোমার সৃজনশীল থাকবে একদম প্ল্যান্ড,
এই কোয়েশ্চেন আসলে আমি এইভাবে গোছায় লিখবো, ওই কোয়েশ্চেন আসলে আমি ওইটা ওইভাবে লিখবো, একদম প্ল্যান্ড থাকবে তোমার সৃজনশীল এরকম 5-6টা টপিক প্রতিটা চ্যাপ্টারের মধ্যে বায়োলজি, বুঝা গেল? কিন্তু এইটা হচ্ছে পড়া কমানো। সো আমি সৃজনশীলের জন্য আলাদা প্রিপারেশন নিব, পড়া কমাবো এইভাবে। এমসিকিউর জন্য সব লাইন সমভাবে ইম্পর্টেন্টভাবে পড়বো না, যেগুলো মনে রাখাটা ফরজ সেগুলো খুব ভালো করে পড়বো, আর বাকি লাইনগুলো জাস্ট রিডিং দিয়ে যাব। কথা বোঝা গেল? সো যাদের বায়োলজি নিয়ে ভীতি, ইনশাল্লাহ আমি বলতে পারি এই টেকনিকগুলো তোমরা অ্যাপ্লাই করো, তাতেই তোমাদের ভীতি কমে যাবে। আর এছাড়াও আজকাল 1000 টাকা কোনো ব্যাপারই না, ভাইয়ের কোর্সে আসছো ইনশাল্লাহ কখনো রিগ্রেট করতে হবে না। আমি বায়োলজি নিয়ে তোমাদের সব সমস্যা পার্সোনালি মনে করবা যে আমার কোর্সে ভর্তি হয়েছে মানে বায়োলজির সমস্যা এখন আমার সমস্যা এখন আমি কিভাবে ডিল করব, এটা আমি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব। সো তোমার সমস্যা আমারই দিয়ে দাও, আমি তোমার সমস্যা 100% ইনশাল্লাহ সলভ করে দিব। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের আর কোনো কোয়ারি থাকলে আমাকে জানাতে পারো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।